সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। জিপি কোম্পানির শীর্ষতলার রাজ্যের কেবিনে এসপি তালহা আদিল বসে। সে চালাকি করে রিয়ানার থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে। আর যে জানালার দিকে মুখ করে দাঁড়িয়ে, এক হাতে কফির মগ, অন্য হাতে ফোন। কাছের ওপার থেকে শহরের দিকে তাকিয়ে আর যে এবার ঘুরে দাঁড়ায়, চোখে সে পরিচিত নীললিপ্ত দীপ্তি, যা দেখে বোঝা দুঃসাধ্য তার ভিতরে কি চলছে। তালহা অনেকক্ষণ তাকালো। না, সে আর্যের চোখের ভাষা বুঝতে ব্যর্থ। তার জীবনে একমাত্র আর্য আর সাইহার, যাদের দেখে সে কিছুই বুঝতে পারেনি আসলে তারা কিরকম। প্রথম নীরবতা ভেঙে তালহা আর্যের দিকে প্রশ্ন ছুড়ে, খুনের রাত আপনি গিনিতে কেন ছিলেন? আর্য চেয়ারে হেলান দিয়ে কফির মগটা টেবিলে রাখে। বিজনেসের কারণে। তালহা চোখ সরু করে তাকিয়ে ঠোঁটে হালকা হাসি টেনে ফের বলে, 5 বছর আগে দুবাইয়ে একটা স্ক্যান্ডাল, স্কাই ভিউ বারের মালিক খুন, সেখানে আপনার নাম উঠে এসেছিল। এবারও আর্যের মুখের ভাব পরিবর্তন হলো না, বরং নিরেট কণ্ঠে শুধালো, হ্যাঁ, পরে আপনার বন্ধু ঈশান দায় নেয়। আর্যে তাকায়, দৃষ্টি গভীর। বন্ধু কখনো নিজের চেয়েও বেশি কিছু নিতে বাধ্য নয়। তাহলে এর সত্যতা কতটুকু? আর্যে উঠে জানালার কাছে যায়, শহরের দিকে তাকিয়ে থাকে। যতটুকু আপনি জানতে পেরেছেন। খুনের রাতে আপনার আরেকটা গাড়িতে করে সিমরান নামের একজন গিয়েছিল, তার সাথে আপনার সম্পর্ক কি? এই প্রশ্নে কেবিনের বাতাস বদলে যায়। আর্যে ঘুরে দাঁড়ায়। এবার তার চোখে হাসি নেই, সেখানে একটা ঠান্ডা ভাব, কিন্তু চোয়াল শক্ত। সে কয়েক কদম এগিয়ে এসে টেবিলের ওপাশে দাঁড়িয়ে হাত ঘড়ির দিকে তাকিয়ে বলে, 3, 2, 1, আপনার টাইম শেষ অ্যাপয়েন্টমেন্টের। তালহা কিছু বলার আগেই আর্যে দরজার দিকে তাকিয়ে হাত ছুড়ে। সিকিউরিটি। তালহা বুঝে যায় এই প্রশ্নের পরে আর কিছু পাওয়া যাবে না। সে উঠে দাঁড়ায়, দরজার দিকে এগোতে গিয়ে একবার পেছনে তাকায়। আর্য তখন আবারও জানালার দিকে মুখ করে দাঁড়িয়ে। দরজা বন্ধ হওয়ার শব্দে আর্যর কানে আসে। কেবিনে একা দাঁড়িয়ে আর্য ধীরে ধীরে ঠোঁট বাঁকায়, ফুটে ওঠে ক্রুড় হাসির রেখা। সানা এসপির তীক্ষ্ণ চোখের দিকে এক পলক নজর বুলিয়ে তার পাশে বসে গেল। এসপির দিকে তাকাতে নজর আটকায় তার হাতের ব্যান্ডেজের ওপর। কিরে, তোর হাতে কি হয়েছে? এসপির কাঁচা ঘুম ভাঙাতে সে ভ্রু কুঞ্চিত করে তার দিকে তাকায়। কিছু না। কোথাও তুই আবার তোর মামার ভয়ে সেলফ সুসাইড করতে যাসনি তো? এই বলে রমণী তেচ্ছা চোখে তাকে অবলোকন করলো কিয়ৎকাল। এসপি ঠোঁটে মৃদু হাসি দিয়ে শুধায়, কি বলছিস? আত্মহত্যা? পাগল নাকি? এসবের ধারের কাছে আমি নাই। এটা তো এইভাবেই লেগে গেছে। এই বলে রমণীর দিকে দৃষ্টি পড়তেই নজরে আসে তার গলা। 1 মিনিট, তোর গলায় ওগুলো কি? একদম লাল হয়ে গেছে। সানা তড়িঘড়ি করে নিজের হুডির টুপি মাথায় উঠিয়ে নিল, গলা খাকারি দিয়ে বলে, অ্যালার্জি, সব অ্যালার্জির কারণে হয়েছে। অ্যালার্জি? তোর তো অ্যালার্জি নেই, শুধু ভোলার রোগ আছে। হ্যাঁ, বাট এটা হচ্ছে ম্যারিড অ্যালার্জি। বুঝবি না তুই এইগুলো? ম্যারিড অ্যালার্জি? হ্যাঁ, মার্কেটে নতুন এসেছে, তুই চুপচাপ বসে থাকতো। এসপি বিষয়টা নিয়ে আর ঘাঁটলো না। আচ্ছা এসব ছাড়, এটা বল, তোর আমার ভাইকে মনে আছে কিনা? মনে থাকবে না কেন? অবশ্যই মনে আছে। এসপির বিস্মিত নয়ন জোড়া তাকে এমন ভাবে দেখলো যেন পৃথিবীর অষ্টম আশ্চর্য শুনেছে। উৎফুল্ল চিত্তে বলে, কি মনে আছে বল। ওনার নাম ফরহাদ, আমি ওনার কোম্পানিতে কাজ করি, উনি আমার বস। এসপি বিরক্তিতে কপাল কুঁচকে নিল। আবে ইয়ার, ফারহাদ না সারহাদ। হ্যাঁ, ওই একটা হবে আর কি। এসপি মনে মনে ভাবে, যে মেয়ে ব্রোয়ের নামটা পর্যন্ত মনে রাখতে পারে না, তার জন্য ব্রো হসপিটালে নিজেকে মৃত্যুর মুখে ফেলে দিয়েছে। নিজেকে সামলে ফের বলে, এটা না গাধি, তোর সাথে আমার ভাইয়ের 12 বছর আগে দেখা হয়েছিল, ওইটা মনে আছে কিনা? সত্যি? আমার ওনার সাথে 12 বছর আগে দেখা হয়েছিল। হুম। ইস, যদি ওই সময় চাকরিটা ফাইনাল করে রাখতাম তাহলে আর কষ্ট করে পড়াশোনা করতে হতো না। এসপি কি আশা করেছিল আর এই মেয়ে কি জবাব দিচ্ছে। তার ইচ্ছে করছে এর কানের নিচে বাজাতে। কটকটির বাচ্চা, মনে করার চেষ্টা কর 12 বছর আগে কি হয়েছিল। সানা ভাবতে শুরু করে। কিছুক্ষণ পর এসপি আবারও প্রশ্ন ছুড়ে, কি রে, কিছু মনে পড়েছে? আমার তো 12 সেকেন্ড আগের কথাই মনে পড়ছে না, আর 12 বছর তো স্বপ্নের মতো। তুই আজ থেকে সকাল সন্ধ্যা 7 বেলা শুধু বাদাম খাবি আর কিচ্ছু খাবি না। এত বাদাম? তার কথা থামিয়ে এসপি আওড়ায়,
আমি জানতাম তোর মতো হারকিপটে এইগুলোই বলবে, এই জন্য আমি আসার সময় বাদাম নিয়ে এসেছি। এই বলে এসপি সামনের টি টেবিলের নিচ থেকে একটা বাদামের বক্স বের করলো, যেখানে 12টা কৌটা রয়েছে 12 রকমের। এগিয়ে দিল সানার দিকে। এই নে, এইগুলো তোর জন্য স্পেশাল কবিরাজের ফু দেওয়া, 12 ডিব্বা খেলেই 12 বছরের কথা মনে পড়বে। সানা আচ্ছা বলে টিভি অন করে মোটু পাতলু লাগায়। এদিকে পাশে বসা এসপির চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। কিভাবে ভাইকে বোঝাবে? কিছু একটা মনে করে সানাকে প্রশ্ন করে, কটকটি, ভালো করে ভেবে বল, তুই ওই জাউরাকে ভালোবাসিস কিনা? শুধু হ্যাঁ আর না বলবি। রমণী তার প্রত্যুত্তরে নীরবতা পালন করলো। এতে এসপি যা বোঝা সে বুঝে গিয়েছে। মুখ ঘুরিয়ে অন্যদিকে ফিরে বিড়বিড়ায়, কেন যে আমি অন্যদের মতো বললাম না তুই বড় হয়ে আমার ভাবি হবি, তাহলে আজ এত কিছুই হতো না। আর বললেও কি, তুই তো সেটা ভুলেই যেতি। তার ভাবনার মধ্যে সানা উঠে কিচেনের দিকে যাবে, এমন সময় এসপি পেছন থেকে হাত ছড়ে, এই এই, ওদিকে কোথায় যাচ্ছিস? চিপস আনতে। তুই জানিস চিপস কোথায় আছে? ওই দিনও চিপস আনতে গেছিলি, তারপর আমি 2 ঘন্টা লাগিয়ে ঠিক করেছি সব। আরে ওই দিন যেখান থেকে এনেছি আজকেও সেখান থেকেই আনবো। তোর মনে আছে ওই দিন কোথা থেকে এনেছিস? কিচেন থেকে এনেছি। এসপি একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ায়। হাহ, এইদিকে আয়, তুই এখানে বস, আমি চিপস আনবো। তুই একটা চিপস আনতে গিয়ে আমার 2 ঘন্টার কাজ বাড়াবি, আমি খুব ভালো করে জানি। সানা এসে আবারও বসে পড়ে সোফায়। এসপি কিচেনের দিকে 2 কদম যেতেই সানা পেছন থেকে আবারও ডেকে ওঠে, এসপি সাথে চকলেটও আনিস, আচ্ছা, সাথে জুস আনিস, ওকে সাথে সুইস রোলও, ওকে। আর হ্যাঁ পপকর্নও, আর কিছু? সাথে আইসক্রিমও। আমি দেখেছি ওই দিন 3 ফ্লেভার আইসক্রিম আছে, তোর ফ্রিজে সবগুলো নিয়ে আসবি। এইরকম আরো কয়েকবার হওয়ার পর এসপি বিরক্তিতে কপাল কুঞ্চিত করে চলে গেল নিজের রুমে। ফিরে আসে হাতে খাতা আর কলম নিয়ে রমণীর সামনে বসে। এইবার বল কি কি লাগবে? চকলেট, আইসক্রিম, জুস, 7 আপ স্পিড। ম্যাডাম যদি একটু কষ্ট করে দেখতেন আপনার লিস্টে কিছু কম পড়েছে কিনা। তুই 10-12টা জিনিসের জন্য খাতা কলম নিয়ে এলি? হেঁকিয়ে উঠলো এসপি। থাপ্পড় দিয়ে আমি তোর দাঁত ফেলে দেবো। চুপচাপ লিস্ট দেখ সবকিছু আছে কিনা, আমি একবারই যাব। আর একবার যদি বলিস এসপি এটা নিয়ে আয়, তারপর উল্টো হাতে থাপ্পড় খাবি। সানা মুখ কালো করে লিস্ট দেখলো। না, সবকিছুই আছে। হ্যাঁ সবকিছু আছে। আবার দেখ, পরে বলতে পারবি না এটা আন ওটা আন। রমণী চোখ বুলিয়ে নিশ্চিত হতেই এসপি চলে গেল কিচেনের দিকে। কতক্ষণ পর সে বড় একটা ট্রলি নিয়ে আসে, যেখানে সানার চাওয়া চিপস, চকলেট, পফ পেস্ট্রি, পপকর্ন, কাপকেক, চানাচুর, শর্ট ব্রেড, চকলেট কুকি, টফি সব আছে। সেগুলো রমণীর সামনে রেখে শুধায়, তুই কতদিন অনাহারে আছিস সেটা বল। কাল রাত থেকে। কি, তোর জাউরা তোকে খেতে দেয় না? না। এসপি মনে মনে ভাবলো এটাই সুযোগ একে বোঝানোর। শোন, আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে। তুই ওই জাউরাকে বাদ দিয়ে দে, তারপর আমার ভাইকে বিয়ে করে আমার ভাবি হয়ে যা। আমি তোকে রোজ 7 বেলা এমন চিপস, চকলেট, কেক সব খাওয়াবো। আর চকলেটের তো কথাই নেই, আমার ভাইয়ের চকলেটের 3টা ফ্যাক্টরি আছে, সবগুলো তোর পছন্দের চকলেট। তুই কি আমাকে লোভী ভাবছিস যে আমি চকলেটের জন্য তোর ভাইকে বিয়ে করব? আই অ্যাম আ উইদাউট লোভী গার্ল, ওকে? এসপি নাক মুখ কুঁচকে অন্যদিকে ফিরিয়ে এদিকে সানা মনে মনে ভাবছে, ওই রণবীরের মতো কারো হাতের রান্না হবে নাকি? আমি তো ফার্স্ট টাইম খেয়েই ফিদা। কেউ এত ভালো রান্না কি করে করে? যাই হোক, সারা জীবন এমন রান্না খাওয়ার জন্য হলেও আমাকে আমার ওকেই লাগবে। আর এখন তো কেলেঙ্কারিও হয়ে গেছে, বাদ দেওয়ার তো অপশনই নেই। ভাবনার মধ্যে তার ফোনখানা তীব্র শব্দে বেজে ওঠে। এসপির দিকে তাকাতে এসপি ফোন উঠিয়ে বলে, কটকটি, মাচুচা, মানে মামুমা, মানে কেউ কল করেছে। এদিকে সানা মোটু পাতলু দেখতে ব্যস্ত, তাই এসপি কে হাত দিয়ে ইশারা করে ফোন ওঠাতে এসপি ফোন উঠিয়ে কানে তোলে। হ্যালো। বিপরীত পাশ থেকে আসে নারী কণ্ঠস্বর। হ্যালো। হ্যাঁ হ্যালো। ইয়েস হ্যালো। হ্যালো হ্যালো হ্যালো। সানা তার দিকে ফিরে তাকায়। কি কখন থেকে হ্যালো হ্যালো করে যাচ্ছিস? হ্যালোর পরে কিছু বল। আরে উনি তো হ্যালোর পর কিছুই বলছেই না। আমাকে দেখা কে এটা? এসপি সানার দিকে ফোন ধরে। রমণী ভালো করে লক্ষ্য করে, শালা ফোন উল্টে ধরে আছিস, ঠিক করে ধর। এটা মাচুমা না চাচুমা। এসপি জিহ্বার ডকে কামড় দিয়ে তাড়াতাড়ি ফোন কানে তুলে বলে। হ্যালো শাশুমা। সানা দাঁত খিচিয়ে তাকে লাথি মেরে সোফা থেকে ফেলে দিল। শালা তোর না আমার শাশুমা, এদিকে দে। এসপি হাত দিয়ে নিজের কোমর ডলে দিয়ে নিচু স্বরে আওড়ায়। শালা না বলে দেবরও তো বলতে পারতি। না ফোন স্পিকারে দিয়ে বলে, আই এম হিয়ারিং শাশুমা।
অন্য পাশ থেকে আসে সোফিয়ার কর্কশ বাক্য। বড়দের সম্মান দিতে শেখনি দেখছি। মাননীয় সম্মানিত শাশুমা, আপনি বলতে পারেন আপনার অনুগত অবাধ্য একমাত্র বৌমা আপনার কথা শুনতে বাধ্য না। বিপরীত পাশে থাকা সোফিয়া মাথায় যেন রক্ত ফিলবিল করছে, ইচ্ছা করছে এই মেয়েকে এক চড়ে দাঁত ফেলে দিতে। সে এই মেয়েকে কখনো কল করতো না। মুসাব আব্বাস আরো অনেকে ট্রাই করেছে, বাট সানার সাথে যোগাযোগ করতে পারছে না, তাই বাধ্য হয়ে তাকে কল করতে হয়েছে। আর এইসব কিছু যে ওনার সুযোগ্য পুত্র করেছে এটা বুঝতে ওনার দেরি নেই। কিন্তু নিজের দন্তপাটি পিষে বলে, একটু পর তুমি জাওয়ান মেনশনে আসবে। কেন? সেটা আসলেই দেখবে। শাশুমা, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমারও সময়ের দাম আছে, তাই আমার যখন ইচ্ছা হবে যাব। কথা শেষ করে সানা নিজের ফোন কেটে দিল। সোফিয়া কিয়ৎক্ষণ ফোন হাতে নিয়ে কি কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে, এই মেয়ের সাহস কিভাবে হয় ওনার সাথে এইভাবে কথা বলার? ওর এত সাহস রণও দিয়েছে। নিজের দন্তপাতি পিষে ছুঁড়ে ফেলে দিলেন হাতের মুঠোফোনখানা। এসপি সানা মোটু পাতলু দেখতে ব্যস্ত। সামনে এসপি দূরে দাঁড়িয়ে কখন থেকে পায়চারি করেই চলেছে। তার মাথায় চলছে নানা রকমের চিন্তা, একদিকে ভাই আরেকদিকে বন্ধু। সবকিছুর সাথে সে ভীষণ বাজেভাবে ফেসে গেছে। কিন্তু সামনের রমণীর দিকে তাকাতেই বিরক্তিতে কপাল কুঁচকে আসে। মনে মনে বিড়বিড়ায়, এই মেয়ের জন্য আমার এত টেনশন, আর এইদিকে উনি কেমন রিল্যাক্স করে এক হাতে চিপস আর এক হাতে চকলেট, সামনে আইসক্রিমের ডিব্বা, সাথে মোটু পাতলু দেখে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। এর ওপর আমার রাগ করা উচিত, অথচ আমার রাগ আসছে না। এই বেচারেরও দোষ নাই, এর তো কিছুই মনে থাকে না। শালা সব দোষ ওই জাউরার। তোর কি দরকার ছিল বিয়ে করার? আর আমার ভাইয়ের কি দরকার ছিল পৃথিবীতে এত মেয়ে থাকতে একে ভালোবাসার? আমি মাঝে মাঝে বুঝতে পারি না এই মেয়ে না কাজে আছে না কর্মে আছে। তারপরও এই অকাজের মেয়ের প্রতি ওই জাউরা আর আমার ভাইয়ের এতটা দুর্বল হলো কিভাবে? এসপি একবার ভেবেছিল সানাকে সব বলবে, পর মুহূর্তে ভাবছে কি দরকার তাকে বলে। সানা যদি তার ভাইয়ের প্রতি এক ফোঁটাও দুর্বল থাকতো তাহলে সে অবশ্যই বলতো, কিন্তু সানার মনে তো তার ভাইয়ের জন্য কিছুই নেই। শুধু শুধু বলে তার হাসি খুশির জীবনের উপর একটা প্রভাব ফেলার কি দরকার? সে আবারও পায়চারি করতে শুরু করলো। অন্যদিকে রমণী একটু পর তাকে ডেকেই চলেছে। এসপি দেখ না, ডক্টর ঝাটকা কি আবিষ্কার করেছে। আরে মোটু আবার ফেসেছে, খাসিতারাম আবার ফাঁসিয়েছে মোটু পাতলুকে। আর সারা ঘরে চকলেট চিপসের ঘষা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে তো আছে। এমন মনে হচ্ছে এটা তার ঘর কম ডাস্টবিন বেশি। আবারও আসে সানার কণ্ঠস্বর। আব্বে ইয়ার আয়না, দেখ জন চুরি করতে যাচ্ছে। তুই দেখ, বলছি না আমি দেখবো না। কিয়ৎকাল পর এসপি গিয়ে বসে পড়ে। মনে মনে প্রতিজ্ঞা করে নিল সে আর টেনশন করবে না, সানার মতন বিন্দাস হয়ে থাকবে। এসপি বসতে রমণী তার দিকে তাকায়। জানিস, বাংলাদেশের পুলিশ যদি সিঙ্গাম স্যারের মতো হতো, আমি জন হয়ে যেতাম আর সবগুলো ব্যাংক লুট করে নিতাম। রাতারাতি আমি কারোরপতি হয়ে যেতাম। ব্যাস, ঠিক এই জন্যই পুলিশ সিংহাম স্যার হয়নি, কেননা ওরা জানে দেশে তোর মতন জনের অভাব নেই। সানা মুখ কালো করে নিল। এরপর আর কথা হয়নি। দুজনেই মোটু পাতলু দেখে হাসতে হাসতে শেষ। কিন্তু এই পুরো সময়ে সানার মুখ এক সেকেন্ডের জন্য বন্ধ ছিল না। একবার চিপস, একবার চকলেট, একবার আইসক্রিম, একের পর এক সব সাবার করে নিল। কিছুক্ষণ পর পাশে তাকিয়ে দেখে এসপি ঘুমে বিভোর। সানা তার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আওড়ায়, কিছু তো একটা হয়েছে, যেটাই বলতে চাইছে না। এই বলে একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে আজ প্রথমবারের মতো সবকিছু পরিষ্কার করে নিল। দেখতেই বোঝা যাচ্ছে এসপি কতটা ক্লান্ত। তারপর এসপির হাতের দিকে তাকিয়ে দেখে তার ব্যান্ডেজের ওপর ছোপ ছোপ রক্তের দাগ। সানা আস্তে সেটা খুলে পরিষ্কার করে আবারও লাগিয়ে দিল, আর মনে মনে বলে, এই জন্যই বলছি তাড়াতাড়ি বিয়ে করে নে, তাহলে তো এগুলো সানিতা করতো। টিভির সাউন্ড কম করে আবারও মোটু পাতলু দেখতে থাকে। প্রায় 2টার দিকে আর্যের গাড়ি মন লাইটে প্রবেশ করে। সে গাড়ি থেকে নেমে বড় বড় কদম ফেলে আসে নিজের ব্ল্যাক স্পেসে। পিছনে জ্যাক ও কাইরিনের হাত ভর্তি চকলেট, চিপস, আইসক্রিম, বার্গার, আরো অনেক কিছু যেগুলোর সানার পছন্দের। আর যে এসে রমণীর জন্য হাত ছড়ে। ওয়াইফি, কাম হিয়ার। না, কেউ আসলো না। সেইভাবে আরো 4-5 বার ডাকার পর যখন সানা আসলো না, সে তখন উপরে গিয়ে প্রতিটা রুম চেক করে সানাকে খুঁজে না পেয়ে মনে পড়ে পার্কিং এ এসপির গাড়ি দেখছে। তার আর বুঝতে বাকি নেই এই মেয়ে কোথায়। হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ সংবরণ করে ভারী ভারী কদম ফেলে চলে গেল। এসপি ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে জ্যাকের দিকে তাকায়। জ্যাক, পাসওয়ার্ড হ্যাক কর। জ্যাক ওকে বস বলে কয়েক মুহূর্তের মধ্যে পাসওয়ার্ড হ্যাক করে নেয়। বস, পাসওয়ার্ড হচ্ছে 8টা 0। আর যে
পাসওয়ার্ড চেপে ভেতরে প্রবেশ করতেই দেখে সানা টিভির দিকে তাকিয়ে। পাশে সোফায় এসপি একদম ঘুমে বিভোর। এই দৃশ্যটা যেন তার মাথায় আগুন জ্বালানোর জন্য যথেষ্ট ছিল। সামনের রমণী আজকে এখানে দেখে অবাক। সে কিছু বুঝে ওঠার আগেই আজ এগিয়ে এসে একটানে এসপিকে সোফা থেকে নিচে ফেলে দিল। সানা চোয়াল ফাঁক করে তাকিয়ে এসপি নিচে পড়েই ধরফড়ে উঠে দাঁড়ায়। সামনে আরজিকে অগ্নিচক্ষুতে তাকাতে দেখে কপাল কুঁচকে বিরক্তিতে আওড়ায়। আব্বে জাউরা, শয়নে স্বপনে বাড়িতে ফ্ল্যাটে কোনো জায়গায় তুই আমাকে শান্তি দিবি না। আরজি তার প্রত্যুত্তর না করে বন্দুক বের করে তার মাথায় তাক করে চিবিয়ে চিবিয়ে বলে, এতবার বলার পরও তুই ওকে নিয়ে আসলে কোন সাহসে? আরে কি করছেন কি? ও আমাকে নিয়ে আসেনি, আমি নিজে এসেছি। হ্যাঁ, তো দরজা কেন খুলেছে? ও দরজা না খুললে তুমি আসতেও না। দেখুন, ও দরজা খোলেনি, আমি নিজে দরজা খুলে ঢুকেছি। বিশ্বাস করলি না আরজি তার কথা? তার বিপরীতে দাঁত খেঁচিয়ে বলে, ও এখানে ফ্ল্যাট কেন রেখেছে? ফ্ল্যাট রেখেছে বলেই তুমি ঢুকেছ। মেন কালপ্রিট এই 12 ভাতারি। আর তুমি বলেছ নেক্সট টাইম এই ভুল করলে আমি গুলি মারতে পারবো, তাই আমি এখনই গুলি মারবো। আরজির এমন কথা শুনে এসপির চোয়াল ঝুলে যাওয়ার উপক্রম। শালা, এই লেভেলের জাউরা আমি করিস না। ধর্মে সইবে না এক মাশরুমের উপর এত অত্যাচার। এই বলে সানার দিকে ছলছল নয়নে তাকায়। দেখুন, আপনি এমনটা করতে পারেন না, তাহলে আমি আপনার বিরুদ্ধে কেস করব। আরজি সানার দিকে তাকায়। মুহূর্তে তার মাথায় খেলে গেল ক্রুর বুদ্ধি। এটাই সুযোগ রমণীকে কাবু করার। তার ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে বলে, আমি এক শর্ত ওকে ছাড়বো। সানা তার মুখের হাবভাব বোঝার চেষ্টা করলো অনেকক্ষণ। না বুঝতে পেরে বলে, কি শর্ত? আরজি সানার কানের কাছে ঝুঁকে আওড়ায়। তুমি আজ রাতে আমার রুমে থাকবে আর আমাকে পারমিশন দেবে। আরজির কথা শুনে সানা এক হাত দূরে চলে গেল। এসপির দিকে তাকিয়ে বলে, এসপি মেরা জিগরার দোস্ত, আমি তোকে ভীষণ মিস করব। আপনি বরং ওকে গুলি মেরে দিন। পেস্ট্রি, তুই এমনটা বলতে পারলি? সানা পড়েছে ভেজালে। আরজি সত্যি সত্যি বন্দুকের লক খুলে ফেলেছে। ট্রিগারে হাত রাখতে সানা দৌড়ে এসে ধরে ফেলে। দন্তপাটি চেপে বলে, ওকে, আমি রাজি। আরজি ঠোঁট কামড়ে হেসে তার দিকে তাকায়। আমি জানতাম তুমি রাজি হয়ে যাবে। এখন চলো। আর ম্যাডাম, মনে রাখবেন পারমিশন কিন্তু আপনি দিয়েছেন। আর আপনিও মনে রাখবেন, আপনি ব্ল্যাকমেল করে পারমিশন নিয়েছেন। এতে কিছু যায় আসে না। সানা মুখ অন্ধকার করে তার গলা জড়িয়ে ধরল। আরজি সানাকে নিয়ে বেরোতেই এসপি যেন হাঁপ ছেড়ে বাঁচল। সে নিজেকে সামলাতেই তার ফোনে মেসেজ আসে। ফোন বের করতে দেখে ইয়ানের মেসেজ, সানাদের জ্ঞান ফিরেছে। এসপি চোখ তুলে দরজার দিকে তাকিয়ে আওড়ায়, দে আর মেড ফর ইচ আদার। আর আমার ব্রোকেও বুঝতে হবে। ইয়েস, আমি ব্রোকে বোঝাবো, কিন্তু ব্রো কেমন রিয়াকশন দেবে ওপরওয়ালাই জানে। এই বলে সে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। গোধূলির শেষ লগ্নে সামান্য আলোয় রোজ হাউসের সামনে বাগানটা যেন আরো বিভীষিকাময় হয়ে উঠেছে। মাটিতে পুরা গন্ধ ছায়ের চিহ্ন। যেখানে একসময় সারি সারি গোলাপ ছিল, লাল, সাদা, হালকা গোলাপি ও বিভিন্ন রং বেরঙের, আজ সেখানে শুধু পোড়া ডাল আর মৃত মাটির নীরবতা। সারহাদ এখন সেই বাগানের সামনেই দাঁড়িয়ে। হসপিটালে জ্ঞান ফেরার সাথে সাথে সে এখানে চলে এসেছে। ডাক্তার, নার্স তাকে হাজার ভাবে বাধা প্রদানের চেষ্টা করেছে, কিন্তু সে কারো কোনো কথা কানে না তুলে এখানে চলে এসেছে। তার ভাবনার মধ্যে গেটের সামনে থামে ট্রাক। এক না দুই না, ট্রাক ভর্তি নতুন গোলাপ, সতেজ সবুজ পাতায় ভরা, কুড়িতে কুড়িতে ভরপুর। তার লোকেরা এগিয়ে এসে কাজ শুরু করতে চাইলে সারহাদ হাত ধরে থামায়। গম্ভীর স্বরে আদেশ ছড়ে, না, আমি নিজে করব। সারহাদ সব গোলাপ গাছগুলো নিজ হাতে নামিয়ে অতি যত্ন সহকারে রাখে। কিছুক্ষণ পর ইয়ানো এজাজ আসে, এগিয়ে গেল সারহাদের দিকে। বস, কালকে এসপি ম্যামের ব্যাপারে সব জানতে পেরে গেছে। সারহাদ নিজের কাজ থামিয়ে তীক্ষ্ণ চোখে তাকায়, শক্ত কণ্ঠে প্রশ্ন করে, কিভাবে? বস, কালকে আপনি ঠিক সময়ে ড্রাগস না নেওয়ার ফলে আবারও আপনার ইমোশনাল ব্যাকডাউন হয়েছিল, তাই। তার বাক্য সম্পন্ন হওয়ার পূর্বে বিকট শব্দে সারহাদ নিজের হাতের মাটি ঘোরা যন্ত্রখানা ফেলে দিল অদূরে। দুই আঙ্গুলে নিজের মাথা ঘষে আওড়ায়। ড্যাম, আই হেট দিস ফাকিং ব্রেন। মূলত সারহাদের যখনই এমন হয় ঠিক সেই মুহূর্তে তাকে ড্রাগস নিতে হয়। না হয় ইমোশনাল ডিসরেগুলেশন এর কারণে সে নিজের ইমোশন কন্ট্রোল করতে পারে না, আর ওই মুহূর্তে কি করে ফেলে তার সেই সম্পর্কে কোনো জ্ঞান থাকে না। গেনির কি খবর? বস, আরজে আজ সকালে গিন্নির নেক্সট ক্লায়েন্টের সাথে মিটিং করেছে, আর তারা জেবির সাথে নিজেদের প্রজেক্ট ফাইনাল করে নিয়েছে। অন্যদিকে সোফিয়া জাইনের এসপির পিছনে লোক লাগিয়েছিল। হোয়াট? এসপি? আমি একদিন হসপিটালে কি ছিলাম, এই দুই মা ছেলে তো।
তার কণ্ঠ থেকে বাকি বাক্য নিঃসৃত হওয়ার পূর্বে তাদের কানে আসে ইঞ্জিনের আওয়াজ। সারহাদ পাশ ফিরে দেখে এসপি তার দিকে এগিয়ে আসছে। জড়িয়ে ধরলো ভাইকে, বিচলিত কণ্ঠে জানতে চাইলো, ব্রো, তুমি হসপিটাল থেকে কেন এসেছো? ডাক্তার তোমাকে আরো 2 দিন থাকতে বলেছে। স্ত্রীকে দেখার সাথে সাথে সারহাদের মুখের রং পরিবর্তন হয়ে গেল। হিংস্রতার জায়গায় দেখা দিল ঠান্ডা ভাব। স্ত্রীকে সামনে এনে শান্ত স্বরে শুধায়, এসপি, আই এম ওকে মাই বয়। হসপিটালে খুব বোরিং লাগছিল, তাই চলে এলাম রিফ্রেশ হওয়ার জন্য। স্ত্রী আর কি বলবে। সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে চারপাশে তাকাতে নজরে আসে নতুন গোলাপ গাছ। সেগুলো দেখে ভ্রু কুঞ্চিত করে প্রশ্ন ছড়ে, ব্রো, এগুলো হ্যাঁ, ওই কালকের গাছগুলো পুড়ে গেছে তাই। রোজ হাউসে যদি রোজ না থাকে কেমন লাগবে? এসপি একটা লম্বা শ্বাস টেনে নিয়ে মনে মনে নিজেকে প্রস্তুত করে নিল। আজ সে পিছাবে না, ভাইকে বলবে, ব্রো, আই ডোন্ট নো তুমি কিভাবে সানার প্রতি এতটা দুর্বল হয়ে পড়েছো, বাট ও যদি আনম্যারিড থাকতো তাহলে সত্যি বলছি আমি যেইভাবেই হোক ওকে মানাতাম, বাট ও এখন ম্যারিড। আর আই থিঙ্ক ও নিজের ম্যারিড লাইফ নিয়ে অনেক হ্যাপি। ইউ শুড ফরগেট হার। এক নিঃশ্বাসে কথাগুলো শেষ করে সারহাদের দিকে তাকায়, তার মতি গতি দেখার জন্য। কিন্তু না, সারহাদ একদম শান্তভাবে তার দিকে তাকিয়ে সামনের মানব এককাল হেসে এসপির কাঁধে হাত রেখে শান্ত স্বরে আওড়ায়, ইউ আর রাইট, আমার ওকে ভুলে যাওয়া উচিত। আমি জানতাম না শি ইজ ম্যারিড। এসপি প্রথমে সারহাদের বলা কথাগুলো বিশ্বাস করতে পারেনি। সে ভেবেছিল হয়তো তার ভাই পাগলামো শুরু করে দেবে, বাট এত তাড়াতাড়ি সে মেনে নেবে এটা তার কল্পনার বাইরে ছিল। সে খুশি হয়ে আবারও জড়িয়ে ধরে তার ভাইকে। ডু ইউ নো ব্রো, তোমার কথাগুলো আমাকে কত বড় স্বস্তি দিচ্ছে। আমি সারা রাস্তা এই নিয়ে ভেবেছিলাম তুমি কেমন রিয়্যাক্ট করবে, বাট আমি জানতাম তুমি বুঝবে। থ্যাঙ্কস ব্রো। সারহাদ তার কাঁধে চাপড় মেরে আওড়ায়, ওয়েলকাম মাই বয়, বাই দ্য ওয়ে, টেক কেয়ার। আরো কতক্ষণ কথোপকথন হলো তাদের মধ্যে। তারপর এসপি বিদায় নিয়ে চলে যায়। এসপি গাড়ি সারহাদের দৃষ্টিসীমা অতিক্রম করতেই সারহাদের মুখের রং পরিবর্তন হয়ে গেল। আবারও শান্ত মুখের উপর দেখা দিল উন্মাদনার ছাপ। সামনের গাছগুলোর থেকে একটা গোলাপ ছিঁড়ে কাঁটা সমেত চেপে ধরল। কালকের কাঁচ বেঁধে যাওয়া জায়গায় আবারও চাপ পড়তেই গলগল করে রক্ত বেরিয়ে পড়ল। হঠাৎ চারপাশ কাঁপিয়ে গর্জে ওঠে সে, I don't fucking care if she is married or not, if she has child or not. আমার উপসংহার শুধু ওকে লাগবে, দ্যাটস ইট। আর আমি এত সহজে কাউকে নিজের 12 বছরের অপেক্ষা নিতে দেব না। সরি সানাম, আমি নায়ক হতে চেয়েছিলাম, কিন্তু তোমাকে পেতে হলে ভিলেন হতে হয়। তুমি আমার উন্মাদনা মেরি সানাম। তারপর সারহাদ হুট খুলে পাশে ছুঁড়ে ফেলে। ব্যান্ডেজ বাঁধা হাতে বেলটা ধরে। হাত কেঁপে ব্যথা ওঠে, মাথা ঝিমঝিম করে, তবু সে মাটি ঘোরে। প্রতিটা কোপ যেন নিজের বুকের ভেতরই পড়ছে। মাটির সাথে রক্ত মিশে যায়, সেদিকে তার চোখ খেয়াল নেই। একটা একটা করে গাছ বসায়, মাটি চেপে ধরে, পানি ঢালে। ঘাম আর রক্তে ভেজা মুখে তার চোখ আটকে থাকে গাছের পাতায়, যেন সানার মুখ দেখছে। ফিসফিস করে আওড়ায়, এগুলো তোমার ভীষণ পছন্দের, তাই না? কিছুক্ষণ পর সে হাঁপিয়ে পড়ে, হাঁটু মুড়ে বসে। বুক ওঠানামা করছে, চোখে জল জমে কিন্তু পড়ে না। সে মাটির ওপর হাত রেখে বিড়বিড়ায়, আমি পুড়িয়ে ফেলেছিলাম, আই এম সরি সানাম। সূর্য ঢলে পড়ে। সন্ধ্যার আলোয় নতুন লাগানো গোলাপ গাছগুলো সারি বেঁধে দাঁড়িয়ে। তার হাত শেষ পাতটা লাগিয়ে উঠে দাঁড়ায়। শরীর আর সায় দেয় না, তবু সে এক পা পিছিয়ে পুরো বাগানের দিকে তাকায়। হ্যাঁ, এবার ঠিক আছে। রোজ হাউসে আবারও গোলাপের ঘ্রাণ পাবে। অদূরে দাঁড়িয়ে থাকা এজাজ ও ইয়ান জানতো সারহাদ এটাই করবে, কেননা কেউই নিজের 12 বছরের ভালোবাসাকে জলাঞ্জলি দিতে চায় না। আর সারহাদ সেই মানসিক পরিস্থিতিতেও নেই। বাড়িতে ফিরেই আর যে নিজের কক্ষের দরজা বন্ধ করে চারিদিকে তাকায়। এই রুমে আজ থেকে সে সানাকে রাখবে, তার জন্য কিছু পরিবর্তন করতে হবে। সে প্রথমে তাকায় তার বাড়ির দিকে। সারি সারি ওয়াইনের বোতল একে একে তুলে নেয়। কোনোটা খুলে ঢেলে দেয় সিঙ্কে, কোনোটা ভেঙে ট্রাশে ফেলে দেয়। বিছানার চাদর খুলে নতুনটা পরায়, হালকা রং, শান্ত। কাবাডের এক পাশে খালি করে ওখানে জায়গা বানায়। হঠাৎ তার ফোন বেজে ওঠে, স্ক্রিনে ভেসে ওঠে কাইলিনের নাম। আর যে ফোন তুলে স্পিকারে রাখে, বস, কালকে সকালে আন্ডারগ্রাউন্ডে আপনার মিটিং রয়েছে। এপাশ থেকে যায় আর যে ঠান্ডা নিরুত্তাপ কণ্ঠস্বর, আই নো, মোসাবের উপর নজর রাখছো তো? জি বস, কিন্তু মুসাব তো আপনার সাথে ডিলে আছে, তাহলে? আর যে ঠোঁটের কোণে তার ছেলের হাসি ফুটে ওঠে। যে ক্ষমতার জন্য নিজের রক্তকে খুন করতে পারে তাকে বিশ্বাস করা বোকামি ছাড়া কিছুই না। কিন্তু লেডি, কালকের পার্টি
একদিন পেছিয়ে নিয়েছে কেন? কেননা মম ইতালির মাফিয়াদের গডফাদারকে ইনভাইট করেছে তাদের জন্য। দেখা যাক মম কি করতে চায়। আরজি ফোন কাটে, একবার চারিদিকে তাকালো। হ্যাঁ, সব ঠিক আছে। তারপর চলে যায় রমণীর কক্ষের উদ্দেশ্যে। এদিকে সানা একমনে তার রুমে বসে ড্রেস ডিজাইন করছে ইন্ডিয়ার শুটের জন্য। দরজা ঠেলে প্রবেশ করে আরজে। সানা এক পলক চোখ তুলে তাকিয়ে আবারও নিজের কাছে মনোনিবেশ করে। আরজে এগিয়ে এসে তার সামনে দাঁড়ায়, বাড়িয়ে দিল তার দিকে মুঠো করা দুই হাত। ওয়াইফি, চুজ ওয়ান। রমণী তার কথার অর্থ বুঝতে না পেরে তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। আরজে চোখ দিয়ে ইশারা করে এর থেকে যে কোনো একটা চুজ করতে। সানা কিছুকাল ভেবে বাম হাত সিলেক্ট করে। আরজে বাম হাত খুলতে একটা কাগজ বেরিয়ে আসে। সানা সেটা খুলে দেখে, নজরে আসে ডেট লেখা। আরজে বিমূর্ত নয়নে রমণীর দিকে তাকিয়ে শুধায়, তুমি কেন অন্যটা চুজ করলে না? কেন? অন্যটায় কি আছে? আরজে রমণীর প্রশ্নের প্রত্যুত্তর না করে তার অন্য হাতের কাগজখানা ছুঁড়ে ফেলে দিল। সো মিসেস জওয়ান, আপনার ফার্স্ট ডেটে আপনি কোথায় যেতে চান? ডেট? ডেট। রমণী কিয়ৎকাল আরজের দিকে তাকিয়ে থাকলো, তার ভাব বোঝার চেষ্টায়। না, আরজে একই দৃষ্টিতে তাকিয়ে, তার মানে সে সিরিয়াস। তাই সানা বলে। বাইক রাইডিং এ? আরজের কপালের ভাঁজ প্রসারিত হলো। আমি তো ভাবলাম তুমি কোনো রেস্টুরেন্টের কথা বলবে, বাট রাইডিং। রাইডিং। ওকে ম্যাডাম, যেটা আপনি চাইবেন, লেটস গো। সানা খুশি হয়ে গেল, কেননা রাইডিং এর বহুদিনের স্বপ্ন। এসপি কে অনেকদিন বলেছে, বাট এসপি মুখের উপর না করে দিয়েছে। তারও নাকি পৃথিবীতে বাঁচার অধিকার আছে। আজকে তার স্বপ্ন পূরণ হবে। আচ্ছা, আপনি বাইরে যান, আমি রেডি হয়ে আসছি। আরজে আরো দুই কদম এগিয়ে এসে গা ঘেঁষে দাঁড়ালো। কেন? আমার সামনে রেডি হতে কি সমস্যা? সব তো দেখিয়ে নিয়েছে। সানা অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে। আরজে ঠোঁট কামড়ে হেসে চলে গেল। আরজে যাওয়ার পরে সানা দৌড়ে গিয়ে তার অন্য হাতে থাকা কাগজখানা খুলে দেখলো, কিন্তু কাগজের ভেতর যা লেখা সেটা পড়ে তার কান গরম হয়ে গেল। ছুঁড়ে ফেলে দিল ডাস্টবিনে। দরজা খুলতেই নজরে আসে আরজে তার দিকে তাকিয়ে, ঠোঁটে দুষ্টু হাসি। পড়ে নিয়েছ? আমি জানতাম তুমি পড়বে, সেজন্য রেখে এসেছি। আপনার মতো নির্লজ্জ অসভ্য আর একটাও দেখিনি। এসপি ঠিক বলে, আপনি সেই লেভেলের যাওরা। ব্যাস, বলা শেষ। সানা ঠাস করে তার মুখের ওপর দরজা বন্ধ করে দিল। এদিকে বিপরীত পাশের মানব সানার মুখে এই নাম শুনেই তার ঠোঁটের হাসি উধাও। এগিয়ে আসার আগেই রমণী উধাও। আজ যে দরজায় করাঘাত করে হুঙ্কার ছড়ে। ওয়াইফি, ওপেন দ্য ডোর। কি বলছিল আবার বলো? হ্যাঁ। অন্যদিকে সানা দরজার কপাটে কান লাগিয়ে হাসতে হাসতে মাটিতে বসে গেল। পার্কিং লটে আজের ব্যক্তিগত গ্যারেজের সামনে সানা আর আজে দাঁড়িয়ে, দুজনেই সম্পূর্ণ কালো গ্যাটাপে। দরজা খুলতেই কালো রঙের ভারী বাইকটা আলোয় ভেসে ওঠে। ব্ল্যাক ফ্যান্টম X9। বাইকটার শরীর জুড়ে ম্যাট ব্ল্যাক ফিনিশ। আর যে নিজ হাতে সানাকে হেলমেট পরিয়ে দেয়, কিন্তু বাইকে উঠতেই বাদ সাধে সানা। গো ধরে বসে আছে রমণী, সে নাকি বাইক চালাবে। আর যে তাকে অনেকক্ষণ বোঝানোর পর সানা বলে, আপনি সরেন, বাইকে আমি চালাবো। আর যে খপ করে সানার হাত ধরে নিল, শান্ত স্বরে আওড়ায়, দেখো, এখন আমার বাচ্চা কাচ্চারা আসেনি, তার আগে আমি তাদের মাকে হারাতে চাই না। তোমার হাতে বাইক ঠিক আমি পটল তুলতে যাওয়ার আগে দিব, যাতে আমার পেছনে তুমিও চলে আসো। আপনি কি ভয় পাচ্ছেন? তোমার হাতে গাড়ি গেলে আমার আত্মা কাঁপে, সেখানে বাইক তো কথাই নেই। এই নিয়ে আরো কিয়ৎক্ষণ তর্ক বিতর্কের পর সিদ্ধান্ত হয় আজকে আরজে চালাবে আর একদিন ছানা চালাবে। সে আরজের পেছনে বসে, হাত রাখে তার কাঁধে। আরজে বাঁকা হেসে হঠাৎ এত জোরে বাইক ছোটালো যে পিছনে রমণী হুমড়ি খেয়ে তাকে জড়িয়ে ধরে। নিজেকে সামনে আবারও দূরে যাওয়ার আগেই আরজে এক হাত তার হাত চেপে ধরলো। রমণী বিরক্তি নিয়ে শুধালো, সমস্যা কি আপনার? তুমি এভাবে থাকলে আর সমস্যা হবে না। বাইক ছুটে চলে শহরের রাস্তা পেরিয়ে। স্ট্রিট লাইট গুলো একে একে পেছনে পড়ে থাকে। আলোর দাগ কেটে যায় অন্ধকারে। হাইওয়েতে উঠে গতি বাড়ে। ইঞ্জিনের গর্জনের সঙ্গে সানার নিঃশ্বাস মিশে যায়। আরজের কানে আসে রমণীর হালকা হাসির শব্দ। হঠাৎ সানার নজরে আসে হাওয়াই মিঠাই। মাথায় খেলে গেল দুষ্টু বুদ্ধি। রানভীর সামনে হাওয়াই মিঠাই? ওকে, আমি কিনে নিয়ে আসছি। আরে কিসের কেনা? কিনে খাওয়ার মতো মজা আছে নাকি? তাহলে শুনুন, আপনি বাইক ওখানে গিয়ে স্লো করবেন, ওই সুযোগে আমি কেল্লা ফতে। রমণীর কথা কেটে আরজে জোরে বলে ওঠে, নো, আমরা এমন কিছু করবো না। আরে আপনি করবেন নাকি আপনার বউ করবে? আমার বউ আর আমি আলাদা নাকি? আমি এত কিছু জানি না, আমি এটাই করবো। আর আপনি বাইক ওখানে স্লো করবেন, তারপর ফুল স্পিড। দেখো ওয়াইফি,
আমি দেখার মুডে নেই, আমি চুরি করার ফুল মুডে আছি। আমি একজন সেলিব্রিটি, আর তুমি আমাকে ফোর্স করতে পারো না এমন লো মেন্টালিটির কাজ করতে। আরে উনি দিনে 1000 টাকা লাভ করে, 10 টাকা লস হলে কিছু হবে না। আরো অনেকক্ষণ এই নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক হলো। শেষমেশ আরজে কে রাজি হতে হলো। সে মনে মনে ভাবছে, জানি না জীবনে বউয়ের চক্করে পুরো আর কে কি করতে হবে। আজ তো চুরিতেও ধরিয়ে দিল। আরজে সানার কমান্ড অনুসারে ঠিক স্টিলের সামনে গিয়ে বাইক স্লো করে। দোকানদার কিছু বুঝে ওঠার আগেই সানা টান দিয়ে একটা নিয়ে নেয়, আর আরজে ঠিক ওই মুহূর্তে হাই স্পিডে বাইক ছুটিয়ে নিয়ে আসে। দোকানদার ঘুরে এসে তাদের দিকে গালি ছোড়ে, হেলমেটের জন্য কারো চেহারা দেখতে পারেনি। আরো অনেক কিছু বলে নিচে তাকাতেই রাখা একটা কালো মানি ব্যাগ তিনি উঠিয়ে খুলে দেখেন ভিতরে কতগুলো 1000 টাকার নোট। মুখে হাসি ফুটে উঠলো দোকানদারের। আর যে ইচ্ছে করে এটা ফেলে গেছে, সে জানে তার বউ তার কথা লাইফেও শুনবে না, তাই এইভাবে ফেলে গেছে। এতে বউয়ের কথাও রাখা হলো আর চুরিও হলো না। প্রায় মাঝরাতের দিকে রাইডিং থেকে ফেরে দুই কপতি লিফটে উঠেই আর যে হঠাৎ কোনো পূর্ব সংকেত না দিয়েই সানাকে কোলে তুলে নেয়। সানা কিছু বলার আগেই তার ঠোঁটেই তর্জনী ঠেকিয়ে চুপ করিয়ে দিল। আই হ্যাভ আ সারপ্রাইজ ফর ইউ। রমণী কথা বাড়ালো না আর যে ধীরে ধীরে তাকে নিজের রুমের দিকে নিয়ে যায়। দরজা খুলতেই সানা বিস্মিত চোখে চারিদিকে দেখে। ঘরটা আর যে চেনা অন্ধকার রুম নয়, বরং সম্পূর্ণ পিঙ্ক আর সাদা আলোয় সজ্জিত। বেডের উপর ছড়ানো সাদা ও ক্রিম রঙের বালিশ, তার মাঝখানে লাল গোলাপের পাপড়ি, চারিদিকে ফেরি লাইটের ছড়াছড়ি। আর সে সানাকে ধীরে নামায় নিচেতে। সে চারিদিকে তাকায়, চোখ বড় হয়ে আসে। রমণী বিস্মিত স্বরে শুধায়, এগুলো আর যে পেছন থেকে কানের কাছে ঝুঁকে হাসকি স্বরে বলিয়া ওড়ায়। অনলি ফর ইউ মাই লাভ। তারপর আর যে সাউন্ড সিস্টেমে হাত বাড়ায়। নরম এক গান ভেসে ওঠে, ধীর, আবেশী, রাতের মতো গভীর। সে হাত বাড়িয়ে দেয় সানার দিকে। রমণী নিজের অজান্তেই হাত রাখে তার তালুতে। গানের ছন্দে পা আপনা আপনি চলতে থাকে। ঘরের ভিতর গান আর নিঃশ্বাস মিলেমিশে যায়, সময় যেন থেমে যায়। আর যে তার কপাল সানার কপালে ঠেকায়। চোখের ভাষা এমন কিছু বলে যা শব্দে বলা যায় না। সানার আঙুল আঁকড়ে ধরে আর যে ধীরে ধীরে আর যে দখল করে নিল রমণীর গোলাপি অধর জোড়া। কিছুক্ষণ পর আবারও রমণীকে কোলে নিয়ে বেডে বসায়। আর যে তার কপালে তার চোখের পাতায় একটুখানি স্পর্শ রেখে নেশালো কণ্ঠে শুধায়। মাই লাভ, ক্যান আই? রমণী তার প্রত্যুত্তরে নীরবতা পালন করে আবেশে জড়িয়ে ধরলো তার কড়া। আর যে সানার সম্মতি পেতেই তার গ্রীবায় মুখ ডুবিয়ে আওড়ায়, বেবি সে মাই নেম। না। বিপরীত পাশ থেকে নীরবতা ছাড়া আর কিছুই আসলো না। আবারও আর্য অনুরোধের সুরে বলল, প্লিজ। রণবীর। তারপর দুজনের নিঃশ্বাস এক ছন্দে মিশে গেল, যেন রাতটা তাদের জন্যই থেমে আছে। মত্ত হতে লাগলো দুজন দুজনাতে। আলো আরো নরম হলো। বাইরে শহরের দূর শব্দ মিলিয়ে গেল নীরবতায়। সানার ঘুম ভাঙে প্রায় সকাল 9টার দিকে। তাও সোফিয়ার ফোন করে। এই মহিলা যেন তাকে শান্তিতে ঘুমাতেই দেবে না। একটু পর পর ফোন করছে। লাইফেও তো তার খোঁজ খবর নেয়নি, একদিনও কল করেনি। আজকে 3বার কল করে নিয়েছে। এতে সানা অনেকটা অবাক হয়েছে বটে। সে মেসেজ দিয়ে এসপিকে আসতে বলেছে ব্ল্যাক স্পেসে, কারণ আজ যে কাল রাতে তাকে বলে দিয়েছে সে থাকবে না ফ্ল্যাটে। সানা যেন ফ্ল্যাটে থেকে না বের হয়। এসপি ব্ল্যাক স্পেসে আসতেই দেখে দরজায় জ্যাক দাঁড়িয়ে। আজ যে তাকে রেখে গিয়েছে সানার জন্য। গুড মর্নিং অস্ট্রেলিয়ান সান্ডা। জ্যাক চোখ তুলে এসপিকে দেখে কিছু না বলে নিজের হাতে থাকা ফোনে মনোনিবেশ করলো। এসপি ভেতরে প্রবেশ করতে দেখে সানা চারিদিকে কিছু খুঁজছে। এগিয়ে গেল তার দিকে। কি রে, কি খুঁজছিস? রমণী তার দিকে কোনো খেয়াল নেই। সে এক মনে খুঁজেই চলেছে। আরে ওটা হারিয়ে গেছে। রমণী কিছু হারিয়েছে, এ কথাটা এসপির কানে আসতেই সে উচ্ছ্বাস ভরা কণ্ঠে বলল, কি হারিয়েছিস? নিশ্চয়ই ওই জাউরাকে। ভালো হয়েছে, ওটা একদমই তোর জন্য পারফেক্ট ছিল না। আমি কাল সারা রাত দোয়া করেছি ওই জাউরা যেন অ্যামাজন জঙ্গলে হারিয়ে যায়, কিন্তু ওপরওয়ালা এত তাড়াতাড়ি আমার দোয়া কবুল করবে আমি ভাবিনি। যাই হোক, এবার তুই আমার ভাইকে বিয়ে করে নে আর আমার ভাবি হয়ে যা। সানা বিরক্তিসূচক দৃষ্টি নিক্ষেপ করে তার উপর। রাখ তোর ভাবি তোর কাছে। আমি বাদামের ডিব্বা হারিয়ে ফেলেছি। কি? আচ্ছা, হারালে একটা হারাবি, বাকি 11টা কোথায়? আরে কাল আমি পড়ে গিয়ে তোর থেকে এনেছিলাম না। আম, তারপর 12টা আমি 12 জায়গায় রেখেছিলাম, যাতে একটা খেয়ে আরেকটা কোথায় রেখেছি মনে করতে পারি। এখন মনে পড়ছে না যে প্রথমটা কোথায় রেখেছি। এটা খেলে তো দ্বিতীয়টা মনে পড়বে আমার। এসপি নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে রমণীর দিকে। না মানে, এখানে তার কি বলার আছে? কি বলা যেতে পারে?
সত্যি করে বলতো, তুই আমাকে মনে রেখেছিস কিভাবে? দিনে 10 বার তোর নাম মুখস্থ করে মনে রেখেছি আমি। এসপি তার দিকে তাকিয়ে করুণ স্বরে বিড়বিড়ায়, চতুর্দিকে শুধু আমার জ্বালা, ওপরওয়ালা কি কোনোদিনও করবে না আমার ভালা? সানার কিছুক্ষণ খোঁজার পর হার মেনে নিল। সে খুঁজতে খুঁজতে হাঁপিয়ে উঠেছে। তার সাথে আর্জের রাখা নতুন সার্ভেন্টরাও খুঁজতে খুঁজতে ক্লান্ত। এসপি চল, আর পারবো না। কোথায় যাবি? মিশন টু সাসুমা কমপ্লিট করতে। আমি জানি সাসুমা নিশ্চিত আমার জন্য আগুন নিয়ে বসে আছে, তার জন্যই তো এত ডাকাডাকি, বাট আমিও এক ডিব্বা ঘি নিয়ে যাচ্ছি। এসপি সানার হাতের দিকে তাকালো। হ্যাঁ, সত্যি সত্যি তার হাতে ঘির কৌটা। তোরা একদম পারফেক্ট ম্যাচ। তোর চাচুমাও তোর মতো বৌমা ডিজার্ভ করে, আর তুইও এমন চাচুমা ডিজার্ভ করিস। আচ্ছা তাড়াতাড়ি চল, মিশন টু সাসুমা কমপ্লিট করে আসি। ওকে। গিনির আটতলার সারহাদের কেবিনে সকালের আলোটা যেন কাঁচ ভেঙে তার মুখে আছড়ে পড়ছে। সারহাদ কাঁচের উপাসে দাঁড়িয়ে, হাতে রেড ওয়াইনের গ্লাস, আরেক হাতে ধরে রাখা ফোন। অন্য পাশ থেকে আওয়াজ আসে, নিকো মাই বয়, আমি জানতাম তুমি রাজি হবে। এপাশ থেকে কিছু গেল না, বরং সারহাদের সামনে বিস্তৃত শহরটা, কিন্তু চোখে শহর নেই। তার দৃষ্টি আটকে আছে নিচে, যেখানে এইমাত্র একটা সাদা বিএমডব্লিউ এসে থেমেছে। তার ঠোঁটের কোণে ফুটে ওঠে তীর্যক হাসির রেখা। ওকে ফাদার। এই বলে সারহাদ ফোন কেটে দিল। দরজায় নক করে এজাজ ঢোকে। বস, রিয়ানা জাওয়ান এসেছে। সারহাদের ভ্রু নড়ে না, গ্লাসে একবার আলতো করে ঘোরায় ওয়াইন। এজাজকে হাত দিয়ে ইশারা করে অনুমতি দেয়। এজাজ ইশারা বুঝে চলে যায়। কিছুক্ষণ পর আবারও নক হয়। সারহাদ সামনে তাকিয়ে বলে, কাম ইন। রিয়ানা দরজা ঠেলে প্রবেশ করে। সারহাদ তখনও জানালার দিকে মুখ করে। সে না তাকিয়ে ফের বলে, টেক এ সিট মিস জাওয়ান। রিয়ানা একটা চেয়ার টেনে বসে পড়ে। তার চোখ অনিচ্ছায় বারবার সারহাদের দিকে ফিরে আসছে। সে চাওয়া সত্ত্বেও এই শ্যামপুরুষের মোহ কাটাতে পারছে না। তারপর সারহাদ ধীরে ঘুরে দাঁড়ায়, এগিয়ে এসে নিজের সিটে বসে পড়ে। রিয়ানা ব্যাগ থেকে একটা কার্ড বের করে টেবিলের ওপর রাখে। কাল জেবি কোম্পানির রৌপ্য জয়ন্তী উপলক্ষে বিশেষ পার্টির আয়োজন করা হয়েছে। কার্ডের ওপর সোনালী অক্ষর ঝিলমিল করছে, সিলভার জুবলি লেখাটা। সারহাদ একবার কার্ডের দিকে তাকায়, তারপর গ্লাসটা টেবিলে রাখে। সংক্ষেপে প্রত্যুত্তর করে। দেখছি। রিয়ানা মনে মনে হতাশ হলো। সে খুশি হলো না সামনের মানবের এমন খাপছাড়া জবাবে। তারপরও মুখে হাসি টেনে বলে, আমি আশা করব আপনি অবশ্যই থাকবেন। মিস জাওয়ান, ডোন্ট ওয়ারি, কালকে তো আমাকে থাকতেই হবে। সারহাদের এই প্রত্যুত্তরে রমণীর মন পুলকিত হয়ে উঠল। হঠাৎ রিয়ানার নজর আটকায় সারহাদের ব্যান্ডেজের ওপর। রমণীর বিচলিত মন যেন বারবার জিজ্ঞেস করতে চাইছে, কিন্তু কোথাও একটা বাধা। সারহাদ আবারও হাতে গ্লাস নিয়ে জানালার সামনে চলে যায়। রিয়ানা নিজের মনের সাথে যুদ্ধ করে উঠে দাঁড়ায়। আপনার হাতে কি হয়েছে? তার প্রত্যুত্তরে বিপরীত পাশ থেকে আসে নিরেট কণ্ঠস্বর। জানেন মিসেস জাওয়ান, আমি কারো চোখ দেখে বলে দিতে পারি তার ভেতর কি চলছে, অথচ আমি ডুবে গেলাম এমন একজোড়া সর্বনাশী চোখের মায়ায়, যার ভাষা আজ পর্যন্ত আমি বুঝতে পারিনি। বুদ্ধিমানদের জন্য ইশারা যথেষ্ট। রিয়ানা বুঝে গেল সারহাদ তাকে কি বলতে চাইছে। তারপরও এই অবুঝ বেহায়া মনটা যেন মানতেই চাইছে না। বহু কষ্টে আওড়ায়, আমি তাহলে যাই, আর কার্ডটা রেখে গেলাম। সারহাদ মাথা ঝোঁকায়। রিয়ানা দরজার দিকে হাঁটে। বেরোনোর আগে একবার ফিরে তাকায়। চোখে পানি টলমল করছে। তার 24 বছর জীবনের প্রথম ভালো লাগা, অথচ সারহাদ কত সুন্দরভাবে তাকে বুঝিয়ে দিল সে ভুল। সারহাদ তখন আবারও জানালার সামনে, হাতে রেড ওয়াইন, চোখে সকালহীন এক দৃষ্টি। দরজা বন্ধ হয়। কেবিনে আবারও নীরবতা নামে, আর সারহাদ একই জায়গায় দাঁড়িয়ে থাকে, নির্বিকার, অচঞ্চল, যেন সময় তার জন্য থেমে আছে। ধীরে তার ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে ওঠে। সো মিস্টার আরজে অ্যান্ড মিসেস সোফিয়া জাওয়ান, পার্টিতে দেখা হচ্ছে, বাট এবার সারহাদ নয়, অন্য রূপে। এসপির কালো জিপ এসে থামে জাওয়ান ম্যানশনের সামনে। পেছনে জাকের গাড়ি সহ আরো 2টা সিকিউরিটির গাড়ি থামে। প্রথমে সানা ভিতরে ঢোকে, পেছনে এসপি। কিন্তু এসপি প্রবেশ করার আগে আব্বাস তাকে বাধা প্রদান করে। ইউ ক্যান্ট গো। সানা ভ্রুকুটি করে আবারও পিছনে আসে। কেন? বাইরের কেউ প্রবেশ নিষিদ্ধ। সানা চারিদিকে উকিঝুঁকি দিয়ে শুধায়, সাইনবোর্ড কোথায়? লিসেন, ভেতরে কে প্রবেশ করবে সেটা আমি ডিসাইড করব। এই বলে সে 2 হাতে নিজের সর্বশক্তি দিয়ে আব্বাসকে ধাক্কা মেরে দিল। আব্বাস এমন ধাক্কার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে 2 পা পিছিয়ে যেতেই সানা ভিতরে চলে যায়। পিছনে এসপি তার দিকে নিজের চশমা খুলে চোখ টিপ মেরে বলে,
লেডি সিংঘম, হ্যাঁ। মিসেস সোফিয়া লিভিং রুমের বড় সোফায় বসে সানার অপেক্ষায়। তিনি সামনের ল্যাপটপে কিছু একটা করছেন। ঠিক ওই মুহূর্তে সানা তার পাশে ধপ করে বসে পড়ে। সোফিয়া এক পলক তার দিকে বিরক্তিসূচক দৃষ্টি নিক্ষেপ করে বলে, হাউ ডেয়ার ইউ! আমার এই সোফায় বসার সাহস কিভাবে হয়? শাশুমা কি ছোট বাচ্চাদের মতো আমার তোমার করছেন? মনটাকে একটু টেনে বড় করুন। এই বলে সে চারিদিকে উকি দিতে থাকলো। সোফিয়ার এটা নজরে আসতে সে প্রশ্ন করে, চারিদিকে কি খুঁজছো? আমার জন্য লাগানো আগুন। মানে? মানে আপনি এত তোড়জোড় করে আমায় নিয়ে আসলেন, আমি ভাবলাম আপনি আমার জন্য আগুন নিয়ে বসে আছেন, তাই আগুন বাড়াতে আমি ঘি নিয়ে এসেছি। এই বলে সে ঘিয়ের ডিব্বাটা ঠাস করে সামনের কাচের টেবিলের উপর রাখে। সোফিয়ার এত বড় অপমান সহ্য হলো না। তিনি উঠে সানাকে থাপ্পড় দেওয়ার আগে নজরে আসে জ্যাক। নিজের হাত আবারও নামিয়ে নিলেন। ভেতরের রাগটাকে তিনি গিলে নিলেন সাময়িক সময়ের জন্য। কেননা জ্যাককে দেখে তিনি বুঝতে পেরেছেন একে আর্যে পাঠিয়েছে। আর এখন তিনি আর্যকে কোনোভাবে হাতছাড়া করতে পারবেন না। কোনো মতে এই মেয়ের কাজ শেষ হয়ে গেলেই শেষ। ওনার ভাবনার মধ্যেই সানার পাশে ধপ করে এসপি বসে পড়ে। উনি এসপির দিকে এক পলক তাকিয়ে ঠোঁটের কোণে তার ছেলের হাসি দিয়ে আওড়ায়। সাথে দেখছি লাভারও নিয়ে ঘুরছো। এসপি নাক মুখ কুচকে তাকায়। দেখুন চাচুমা, আমি বুঝতে পারছি আপনার উপরে যাওয়ার বয়স হয়েছে, এখন চোখে কম দেখতেই পাবেন। এই ছেলে, আমার সাথে এভাবে কথা বলার সাহস হলো কিভাবে তোমার? এই নিয়েই বেঁধে যায় এসপি আর ওনার মধ্যে কথা কাটাকাটি। কিন্তু মাঝে বসা রমণী দুজনের দিকে তেরছা চোখে তাকিয়ে মনে মনে বাঁকা হেসে সোফিয়ার দিকে ফিরে বলে, 1 মিনিট শাশুমা, কোথাও আপনার হার্টের প্রতি অ্যাটাক হয়নি তো? সানার বলতে দেরি তার দুপাশে থাকা সোফিয়া ও এসপি লাফিয়ে ওঠে। দুজনে একসাথে চিৎকার মারে। কি? কি? সানা মাঝখানে দুজনকে দুই হাতে টেনে বসে উৎফুল্ল চিত্তে আওড়ায়। ও মাই গড, আই গট মাই শাশুড়ি। পাশে বসা সোফিয়া নিজের দন্তপাটি পিষে বাক্য ছড়ে, এই স্টুপিড গার্ল! দেখুন শাশুমা, এ বয়সে উইদাউট যৌতুকে এর থেকে ভালো পিস আর পাবেন না, দেখে ভেবে দেখুন। সোফিয়া দাঁত খিচিয়ে তর্জনী দিয়ে নিজের কপাল ঘষেন। এসপি সানার হাত ধরে টান দিয়ে নিয়ে আসে। দাঁতের কপাটি চেপে আওড়ায়, কটকটির বাচ্চা, আমি তোকে ভাবি বানাতে চাইলাম আর তুই আমাকে বানালি শ্বশুর আব্বা। শোন মামা, তোকে মেয়ে দিবে না, আর এটাই সুযোগ। শাশুমার এমনিতে 1 পা কবরে, আরেক পা গেলে আমরা দুজন কারোর প্রতি পয়সা দাসাঙ্গা পয়সা পয়সা উলালা উলালা। আরে ওনার থেকে তো ভালো রিনা খানকে বিয়ে করা। ডোন্ট ওয়ারি, একবার সম্পত্তি পেয়ে যাই, তারপর আমি তোর সাথে রুমিন ফারহানারও বিয়ে দিয়ে দেবো। আরে রুবিন না, রুমিন ফারহানা। রাহান হিজাতা। বিয়ের আগে বউয়ের নাম একবার একদম ভালো করে মুখস্থ করে নিয়েছিস? হ্যাঁ শোন, এর থেকে তাড়াতাড়ি আর কারোর প্রতি হওয়ার যাবে না। এসপি উঠে যাওয়ার আগেই সানা তার হাত ধরে ফেলে। এসপি করুণ স্বরে বলে, হে উপরওয়ালা, আমি কোথায় ফেসে গেলাম? না, আমি চাচুমাকে বিয়ে করব না। এই বলে সে হাত ছাড়িয়ে দৌড়ে চলে যায় সিঁড়ির দিকে। সানাও তার পেছনে যায়। দুজনে দৌড়াদৌড়ি লাগিয়ে দিল চারিদিকে। সোফিয়া হতভম্ব দৃষ্টিতে তাদের দুজনের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, এই মেয়ে তো লাইফেও এমন ছিল না। এর আগেও অনেকবার এসেছে, কিন্তু সবসময় চুপচাপ ছিল। উনি তো এই মেয়েকে অনেক অপমান করেছেন, বাট কোনোদিনও তো ওনার মুখের উপরে কথা বলেনি। কিন্তু ইদানিং রনর কারণে এই মেয়ের সাহস বেড়ে গেছে। সানা এসপির পেছনে দৌড় লাগিয়ে চিৎকার করে বলে, দেখ, বিষয়টা 2 দিনের, 3 দিনের দিনই উনি পটল তুলতে যাবে, তারপর ছক্কা। আবে ধুর, প্রথম বলে আউট হয়ে তারপর ছক্কা হাঁকিয়ে কি লাভ? আরে আয় না ইয়ার, একবার বিয়ে করে দেখ। বিয়ে কত মজা, শুধু টাকা আর টাকা। তোর মজা নিয়ে তুই বসে থাক। এমনটা বলবেন না শ্বশুরজি, প্লিজ। আপনিও আমাকে মাফ করেন ভাবিজান, প্লিজ। এদিকে সোফায় বসা সোফিয়ার মাথায় যেন আগুন জ্বলছে। তার বহিঃপ্রকাশ ঘটছে তার বাম হাতের সিলভার রিং দ্বারা। রিং এর সামনের ধার অংশ দিয়ে ভেলভেটের সোফার একাংশ কেটে টুকরো টুকরো। যদি আজ যে না হতো তাহলে কবে উনি এই মেয়েকে 3.5 হাত মাটির নিচে করে ফেলতেন। ওই দিনের পর আজ যে তাকে আরো 2 বার সতর্ক করেছে, কথায় ও কাজে। সানার কিছু হলে সে সোফিয়ার বিরুদ্ধে চলে যাবে। আর এই মুহূর্তে ওনার আর্যকে সবচেয়ে বেশি লাগবে, কেননা এমনিতেই ওই ব্ল্যাক হান্টারের জন্য ওনার বিজনেসে 50% লস হয়ে গিয়েছে। তার উপর সারহাদ আর মাস্টার তো আছেই। এখন তার একমাত্র শক্তিশালী গুটি আর্যে, যাকে দিয়ে উনি সবগুলো চেকমেট করতে পারবেন। তাই আর্যকে হাতছাড়া করা যাবে না। সোফিয়া তীক্ষ্ণ চোখে তাকালেন সামনে চন্দ্রমানবের মতো দাঁড়িয়ে থাকা জ্যাকের দিকে।
আর যদি এ না থাকতো তাহলে উনি গুলি মেরে হলেও নিজের কাজ হাসিল করে নিতেন। এজন্যই সানাকে আজ ডেকেছিলেন, কেননা উনি জানেন আজ আন্ডারগ্রাউন্ডের মিটিংয়ে। কিন্তু ওনার ছেলে যে জ্যাক রেখে যাবেন এটা উনি ভাবতে পারেনি। ওনার ভাবনা ছেড়ে কানে আসে কিছু পড়ার বিকট শব্দ। তড়াক করে পেছনে তাকায় সোফিয়া, আর নজর আটকায় ভেঙে চুরমার হয়ে যাওয়া ওনার বড়ই পছন্দের স্ফটিকের ময়ূর স্ট্যাচু। এইবার আর সহ্য করতে পারল না সোফিয়া, গর্জে উঠলেন তিনি। তোমার মতো 2 টাকার মেয়ের এই সাহস কিভাবে হলো এটা ভাঙার? তুমি জানো এটার প্রাইস কত? তার বিপরীতে আসে সানার নির্বিকার প্রত্যুত্তর। শাশুমা, আমি আপনার ফিউচারের পেছনে ছুটছি আর আপনি এমনটা বলতে পারলেন? এবার সানা মেয়েকে নাক টেনে কাঁদো কাঁদো সুরে আওড়ায়, দুঃখে কেউ সঙ্গ দেয় না রে। দেখুন আমার কিডনি ফেটে কান্না আসছে, কিন্তু চোখ দিয়ে পানি আসছে না। পাশে থাকা এসপির সাহায্যে হাত বাড়িয়ে দিল। ওলে বাবালে, এইদিকে আসো সোনা। এসপি বিয়ে করে নেন, টাকা হলে আর কিছু লাগবে না আমাদের। এসপি হাত যতটুকু বাড়িয়েছিল অতটুকু ঝাটকা মেরে সরিয়ে নিল। ধুর, যা ভাগ এখান থেকে। তুমি এই মুহূর্তে এখানে আসবে, না হয় সানা আর কথা বাড়ানো না, গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে বসলো। পেছন পেছন এসপিও আসে। সোফিয়া হাত দিয়ে কাউকে ইশারা করতে একজন এলেই তার সামনে কিছু পেপারস রাখে। সোফিয়া এগুলো বাড়িয়ে দিল সানার দিকে। এখানে সাইন করো, ডোন্ট ওয়ারি, সাথে চেকও আছে। এই বলে তিনি 5 কোটি টাকার একটা চেক সানার দিকে এগিয়ে দিল। সানা পেপারস হাতে নিতেই তার মুখ রাগে লাল হয়ে গেল, কারণ এগুলো ডিভোর্স পেপারস। পর মুহূর্তে তার মাথায় দুষ্ট বুদ্ধি আসে। মনে মনে বলে, কালকে রাত্রেই বুঝতে পেরেছি আপনার মাথায় যে এটাই আসবে, বাট আমিও রেডি শাশুমা। সানা চেকটা হাতে নিয়ে বলে, শাশুমা, আপনার ছেলের মূল্য মাত্র 5 কোটি আপনার কাছে। সোফিয়া তার দিকে আরো একটা চেক এগিয়ে দিল। আই থিঙ্ক ইউজড এনাফ ফর ইওর ফিউচার। এতে তোমার সারা জীবন চলে যাবে পায়ের ওপর পা দিয়ে। এখন তাড়াতাড়ি সাইন করো। শাশুমা, আমি সাইন করব ঠিক আছে, বাট আপনি এদিকে দেন, চেক আমি লিখব। পাশে বসা এসপি তার কানের কাছে ফিসফিস করে বলে, কি করছিস কি? সত্যি সত্যি টাকার জন্য ওই জাউরাকে ডিভোর্স দিবি নাকি? আবে চুপ করে বসে থাক, আর কি করছি দেখ। সোফিয়া তার দিকে চেক বইটা এগিয়ে দিয়ে তাচ্ছিল্যের স্বরে বলে, আমি তোমার মতো মেয়েদের খুব ভালো করেই চিনি। শুধু শুধু রণ তোমার মতো একটা লোভী মেয়ের পিছনে পড়েছে। তোমাদের মতো মেয়েরা শুধু টাকাই চেনে, আর কিচ্ছু না। এই জন্যই আমার গরিবদের একদম সহ্য হয় না। রমণী কিছু না বলে নিচের দিকে তাকিয়ে বাঁকা হেসে তার অ্যামাউন্ট লিখে এগিয়ে দিল সোফিয়ার দিকে। সোফিয়া তার অ্যামাউন্ট দেখে চোখ কপালে, বিস্মিত স্বরে বলে, তুমি জানো তুমি কয়টা শূন্য লিখেছো? কেন শাশুমা, আপনি অঙ্ক জানেন না? আবে ইয়ার, উনি কিভাবে জানবেন? উনি তো সেই আদ্যিকালের পড়াশোনা করেছেন বেগম রোকাইয়ার জামানায়। তুই বলে দে। শালা আমি নিজেও জানি না কত লিখেছি, সামনে শুধু 1 লাগিয়েছি, বাকি সব শূন্য বসিয়ে দিয়েছি। সোফিয়া ঠাস করে চেকটা টেবিলের উপর রেখে বলে, তুমি জানো তুমি কত লিখেছো? 1 মিনিট, আমি পরে বলছি। সানা চেকটা হাতে নিয়ে গুনতে শুরু করলো। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এএসপি, এরপর কি রে? বিলিয়ন। বিলিয়ন, লিলিয়ন। আবে লিলিয়ন না। চুপ করে বসে থাক। না উনি জানে না আমি জানি। হ্যাঁ তো জিলিয়ন, ট্রিলিয়ন, বিলিয়ন, হিলিয়ন, মোট কথা আপনার সম্পূর্ণ সম্পত্তির 100% আপনি আমাকে আপনার 100% সম্পত্তি দিয়ে দেবেন। আই প্রমিস আমি আপনার ছেলেকে 100% দিয়ে দেবো। বলুন শর্তে রাজি কিনা? তোমার সাহস কিভাবে হয় আমার সম্পত্তির দিকে নজর দেওয়ার? শাশুমা, আমার জন্ম থেকে সাহস একটু বেশি। যাই হোক, যদি কখনো আপনি সম্পূর্ণ সম্পত্তি দিতে পারেন তাহলে আমি ভেবে দেখব। তুমি এই মুহূর্তে সাইন করবে, না হয়। ওনার কথা কেটে সানা তালি দিয়ে আওড়ায়, বাহ বাহ, সত্যি করে বলুন তো, আপনি কাল রাত স্টার জলসা দেখেছেন তাই না? জানেন আমি আপনার সাথে ঝগড়া করার জন্য আজ সকালে 2 ঘন্টা লাগিয়ে জি বাংলা, স্টার জলসা সব সিরিয়াল দেখে এসেছি। যদি তোমার ড্রামা শেষ হয়ে থাকে তাহলে চুপচাপ সাইন করো। এবার সানা চোয়াল শক্ত করে দাঁড়িয়ে ডিভোর্স পেপারটা একটানে ছিঁড়ে ফেলে দিল। সোফিয়ার চোখে চোখ রেখে শক্ত কণ্ঠে বলে, লিসেন টু মি কেয়ারফুলি শাশুমা, আপনার এসব আজে বাজে জিনিস আপনি নিজের কাছেই রাখেন। আপনার ছেলের যদি ডিভোর্স লাগে আই প্রমিস ও আমার সামনে ডিভোর্স পেপার রাখুক, সাথে সাথেই আমি 1 সেকেন্ডও লেট করবো না, সাইন করে দিব। বাট রণবীর ছাড়া আর কেউ যদি আমাকে ডিভোর্সের কথা বলে সাইন তো দূর, কেউ আমার হাতে কলমটাও ধরাতে পারবে না। সোফিয়া এবার সূর্যের সব বাঁধ ভেঙে গেল।
উঠে ঠাস করে সানার গালে থাপ্পড় মারার আগে এসপি তাকে টান দিয়ে পেছনে নিয়ে আসে আর সে সামনে দাঁড়িয়ে যায় আর থাপ্পড় লেগে যায় এসপির পিঠে। এতে যেন সানা আরো বেশি রেগে গেল। এসপিকে টান দিয়ে পিছনে নিয়ে সোফিয়ার দিকে তেজি গলায় বলে, আপনার সাহস কিভাবে হলো আমায় থাপ্পড় মারা? সানার কিছু বলার আগেই আব্বাস তার দিকে বন্দুক তাক করে। এসপি আবারও সানাকে টান দিয়ে আব্বাসের বন্দুকের সামনে দাঁড়িয়ে যায় আর জ্যাক পেছন থেকে আব্বাসের মাথায় বন্দুক ঠেকায়। পিছনে চলে আসে আরজের বডিগার্ডরা। জ্যাক গম্ভীর স্বরে বলে, বাস মনে রাখিস, এর আগে যেভাবে তোর হাত কেটেছে এবার ঠিক তোর গলা কাটবে। সোফিয়া আব্বাসকে চোখ দিয়ে ইশারা করতে সে বন্দুক নামিয়ে নিল। জ্যাকও নিজের বন্দুক নামিয়ে সানার দিকে হাত দিয়ে ইশারা করলো বাইরে যেতে। সানা একবার সোফিয়ার কড়া দৃষ্টি নিক্ষেপ করে চলে গেল। সানা বেরোতেই সোফিয়ার রাগের পারদ এবার ভেঙে পড়ে। চিৎকার করে উঠলেন তিনি। রণ এমন একটা পাগল মেয়ের জন্য পাগলামি করছে, আমি এর কলিজা বের করে দেখব। সুফিয়ার সামনে এইভাবে কথা বলার সাহস কিভাবে হলো? এই বলে একের পর এক জাওয়ান ম্যানশনের লিভিং রুমে সবকিছু ভাঙচুর করতে শুরু করে দিলেন। মুহূর্তের মধ্যে সাজানো গোছানো কক্ষটা ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেল। দূর থেকে সকল সার্ভেন্ট ও আব্বাস মাথা নিচু করে শুধু দাঁড়িয়ে থাকলো। জাওয়ান ম্যানশন থেকে বেরিয়ে সানা ও এসপি গিনিতে আসে। সারহাদ সানাকে মেসেজ পাঠিয়েছিল তার কি কাজ আছে, কিন্তু সানা গিনিতে প্রবেশ করার আগেই তাদের সামনে থামে একটা সাদা টয়টা। গাড়ি থেকে নেমে আসে তালহা আতিল। মিস সিমরান, am I রাইট? ইয়েস, কেন? আপনাকে আমার সাথে সিআইডি ব্যুরোতে যেতে হবে। এসপির কপালে ভাঁজ পড়ে, এগিয়ে আসে তার দিকে। কেন অফিসার, ও কেন যাবে? গিনিতে একটা খুন হয়েছে, এটা তো সবাই জানে। ওই খুনের সাথে সানার কোনো সম্পর্ক নেই। শোনা, একজন মেয়ের কটা নাম থাকে? আমি তো জানতাম ওনার নাম সিমরান। আর তুমি কে? আমি ওর ফ্রেন্ড ফারহাদ চৌধুরী। ওকে, তোমরা দুজন আমার সাথে আসো। সানা আর এসপি দুজনেই উঠে বসলো তালহা আদিলের গাড়িতে। তালহা মনে মনে খুশি হয়েছে বটে। যাক, অনেক চেষ্টার পর আজ সেই মেয়ে পর্যন্ত পৌঁছাতে পেরেছে। অথচ তারা কেউই লক্ষ্য করলো না ওপর থেকে একজোড়া অগ্নি ভরা চোখ তাদের দিকে তাকিয়ে। সারহাদ হাত মুষ্টিবদ্ধ করে কাঁচের উপর একটা জোরে ধাবা বসিয়ে দিল। মুহূর্তে তার কেটে যাওয়া হাত আবার রক্তাক্ত হয়ে পড়ে। সে ফোন উঠিয়ে ইজাজকে কল করে রুক্ষ কণ্ঠে আদেশ ছড়ে, সবকিছু রেডি করে এই মুহূর্তে। সানা আর এসপি সিআইডি বুড়েতে বসে আছে তালহা আদিলের সামনে। মিস সিমরান, ওই খুনের রাতে আপনি কোথায় ছিলেন? আমি কেবিনে ছিলাম, আপনার কেবিন? 8 তলায়। আপনি 8 তলায় ছিলেন, অথচ 10 তলায় একজনকে নৃশংসভাবে খুন করা হয়েছে। তার চিৎকার আপনার কানে যায়নি? আর সন্দিহান দৃষ্টিতে সানার দিকে তাকিয়ে পাশে থাকা এসপি তার হয়ে বলে, অফিসার, ও বলেছে ও জানে না, তার মানে ও জানে না। মিস্টার সরফরাজ চৌধুরী, আমাদের সন্দেহের বাইরে কেউই থাকে না। লিসন অফিসার। সানার মুখ থেকে আর কোনো বাক্য নিঃসৃত হওয়ার পূর্বেই সিআইডি ব্যুরোর বাতাস ভারী হয়ে ওঠে। খোলা জানালার ভিতর দিয়ে তীব্র বেগে বায়ু এসে ভিতরের সকল পর্দা এলোমেলো করে তোলে। আবু দৌড়ে জানালা দিয়ে উপরের দিকে তাকাতেই দেখে তিনটা হেলিকপ্টার সিআইডি ব্যুরোর চারপাশে ঘুরছে। নিচের দিকে তাকাতেই নজরে আসে সারি সারি কালো গাড়ির বহর। আবু তালহার দিকে তাকিয়ে বলে, স্যার মনে হচ্ছে কেউ এসেছে। সিআইডি ব্যুরোর ভবনটা সাধারণত নির্লিপ্ত থাকলেও আজ তার ভেতরে এক অদ্ভুত অস্বস্তি জমে। প্রথমে একটা ভারী গর্জন, তারপর আরেকটা। কেবিনের জানালা কাঁপতে শুরু করলো। তালহা থেমে গেল। সানা অনিচ্ছায় জানালার দিকে তাকায়। সাথে থাকা এসপি উকি দিয়ে দেখছে। আবু দৌড়ে গিয়ে জানালার কাছে দাঁড়ায়। নজরে আসে তিনটা হেলিকপ্টার কালো হাওয়ার মতো ঘুরছে, যেন পুরো ভবনটাকে নিশানা করে রেখেছে। নিচে টায়ারের শব্দ, ইঞ্জিনের গম্ভীর আওয়াজ। সিআইডি ব্যুরোর সামনে একের পর এক কালো এসইউভি এসে থামছে, চকচকে ভারী বুলেট প্রুফ। দরজা খুলে নামতে থাকে সশস্ত্র লোকজন, চোখে সানগ্লাস, কানে কমিউনিকেটর, মুখে নির্লিপ্ততা। পুরো ব্যুরোটা যেন মুহূর্তের মধ্যে অবরুদ্ধ হয়ে পড়ে। একটা চাপা গুঞ্জন ছড়িয়ে পড়ে চারিদিকে। তালহা উঠে দাঁড়ায়। আবু, কি হচ্ছে এগুলো? স্যার মনে হচ্ছে কোনো পাওয়ারফুল কেউ এসেছে। ঠিকই তখনই কেবিনের বাইরে হইচই, শোনা যাচ্ছে দ্রুত পায়ের শব্দ। দুজন কালো পোশাকধারী গার্ড দুই দিক থেকে কাঁচের দরজা খুলে ধরে। প্রবেশ ঘটে কালো ওভারকোট পরা আর্চে। হাতের ভঙ্গিটা এমন যেন জায়গাটা তারই। চোখে ঠান্ডা আগুন।
তার পেছনে সিকিউরিটি গার্ডদের সারি, চোখে অন্ধ আনুগত্য। দুদিকে জ্যাক ও কাইলি। জ্যাক এই মুহূর্তে সানাকে দেখছিল, বাট এগিয়ে যায়নি আর্যের জন্য। কেবিনে উপস্থিত সবাই এক মুহূর্তের জন্য স্তব্ধ। যখন একটা অপ্রত্যাশিত মুখ হঠাৎ সামনে আসে, তখন মানুষের চেহারা যেমন হয় ঠিক তেমনই ভাবে সব অফিসার আর্যের দিকে তাকিয়ে। তাদের মধ্যে একমাত্র তালহা যে নির্বিকার চিত্তে আর্যের দিকে তাকিয়ে। সে উঠে দাঁড়ায়। আপনি কিভাবে? সামনের মানব থেকে কোনো জবাব এলো না, বরং আর্যের চোখ আটকে যায় সানার পাশে বসা এসপির ওপর। সে কোনো দিকে না তাকিয়ে এসপির হুডির টুপি ধরে হাত টানে তাকে উঠিয়ে ছুঁড়ে ফেলে দিল, এমন ভাবে যেন কোনো অবজ্ঞার বিষয়। তারপর ধপ করে বসে যায় সানার পাশে। এক হাতে টান দিয়ে নিয়ে এলো সানার চেয়ারটা একদম নিজের কাছে। দিক বিদিক ভুলে সবার সামনে রমণীর মুখ ঘুরিয়ে দেখলো কোথাও ব্যথা পেয়েছে কিনা। রমণী হতবাক দৃষ্টিতে তাকিয়ে মনে মনে ভাবছে, এই লোক কোথা থেকে এলো? আমাকে তো বলেছিল কোনো গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছে, আর রাতে ফিরবে তাহলে। এদিকে এসপি পড়ে যাওয়ার আগে আবু তাকে ধরে ফেলে। তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি দেখেই ঠিক আছি। আমার জায়গায় অন্য কেউ হলে এতদিনে জাউরার জ্বালায় ওপরওয়ালার শরণে চলে যেত। জাউরা এটা আবার কে? পার্সোনাল শত্রু। এই বলে নিজের কলার ঠিক করে আর্যের দিকে কটমট দৃষ্টি নিক্ষেপ করে মনে মনে বলে, শালা ঝাউরা, জীবনেও শোধরাবে না। বললেই তো আমি উঠে যাই। এমন মনে হচ্ছে আমি ওর বউয়ের পাশে বসলে এর গায়ে ফোসকা পড়ে। তালহা নিজেকে শক্ত করে ফের বলে, মিস্টার আরজে, এটা সিআইডি ব্যুরো। এখানে আইন ক্ষমতার হাতে, আর ক্ষমতা যাদের হাতে আইন তাদের মতোই চলে। এটা আপনার ক্ষমতা দেখানোর জায়গা না। আর তালহা নিজের বাক্য সম্পূর্ণ করার আগেই আর্য টেবিলে জোরে থাবা মেরে উঠে দাঁড়ায়। নিজের দন্তপা টিপে সে বলে, ওই দিন আপনার অ্যাপয়েন্টমেন্টের সময় শেষ হয়েছিল, আর আজ মনে হচ্ছে আপনার পৃথিবীতে থাকার সময়টাই শেষ। তালহা প্রত্যুত্তর করার পূর্বে দরজা ঠেলে হুড়মুড়িয়ে প্রবেশ করে ডিসিপি সাজিদুল হক। এগিয়ে গেলেন আর্যের দিকে, হাসি মুখে নিজের হাত বাড়িয়ে দিল আর্যের দিকে হ্যান্ডশেকের জন্য। জেবি কিং এখানে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। স্যার আপনি? তালহার কথা থেমে গেল ডিসিপি সাজিদুল হকের কড়া চোখ দেখে। সম্মানের খাতিরে নিজের কথাটা দাঁতে দাঁত চেপে গিলে নিল। আর্যে ধরলে না সাজিদুল হকের হাত। তিনি অপমানে মুছে নিজের হাত গুটিয়ে নিয়ে সানার দিকে তাকিয়ে বলেন, উনি আপনার? কল হার ম্যাম, ইডিয়েট। সাজিদুল হক থতমত খেয়ে গেলেন আর্যের এমন সম্বোধনে। এটা দেখে তালহা দিলের ঠোঁটে খেলে গেল এক তীক্ষ্ণ হাসি। শুধুমাত্র একটা মেয়ের জন্য জেবি কিং? তার জিহ্বা খুশে বাকি বাক্য সম্পন্ন হওয়ার আগে আর্যের পুরো ব্যুরো কাঁপিয়ে গর্জে ওঠে। শি ইজ নট জাস্ট এ গার্ল, শি ইজ মাই ওয়াইফ। তার এই বাক্যটা যেন সবাইকে বাকরুদ্ধ করে দিল। আবু ফিসফিস করে দিহানকে বলে, আমি তো জানতাম আর যে আনম্যারিড, ওর বিয়ে হলো কবে? আমার শালি তো এর বিগ ফ্যান। স্যার ভালোই হয়েছে আর যে বিয়ে করেছে, এবার আর আপনার শালি ওর বিগ ফ্যান থাকবে না। এদিকে সাজিদুল হক লেগে গেলেন আর্যের খাতিরদারি করতে। আর্যে তাকে পাত্তা না দিয়ে সানার হাত ধরে উঠে দাঁড়ায়। সে এক কদম এগোতেই ডিসিপি সাজিদুল হক তার দিকেই এগিয়ে আসে, নিচু স্বরে আওড়ায়, আর যে প্লিজ গিভ মি 2 মিনিটস। আর্যে বিরক্তিসূচক দৃষ্টি নিক্ষেপ করে তার দিকে। তার দৃষ্টি বুঝেই ডিসিপি ফিসফিসিয়ে বলেন, আসলে আমার ডিল নিয়ে কিছু কথা ছিল। মুহূর্তে আর্যে বুঝে গেল কোন ডিল নিয়ে কথা বলতে চলেছে। সে না যাওয়া সত্ত্বেও একটা দীর্ঘশ্বাস ছেড়ে জ্যাক ও কাইলির দিকে তাকায়। ওয়াইফি, তুমি ওদের সাথে যাও, আমি আসছি। তানা আচ্ছা বলে জ্যাক ও কাইলিনের সাথে এগিয়ে যায়। পিছনে এসিপি যাওয়ার আগে আর্যে তার হাত দিয়ে তাকে আবারও ধরে ফেলে। তুই আমার সাথে যাবি। কেন? কেননা তুই আমার বউয়ের সাথে যাবি না। 12 ভাতের বাচ্চা, তোর হিসেব আমি পরে নেব। আর্যে এই বলে ডিসিপির সাথে একটু অন্যদিকে চলে যায়। এদিকে এসিপি দাঁড়িয়ে করুণ স্বরে বলে, শালা বউ নিয়ে এলো এসিপি, ঘটকালি করলো ডিসিপি, কিন্তু এই জাউরা হিসেব নেবে আমার থেকে। ঠিক তখনই নিচে আবারও শব্দ আসে। আরেক দফা গাড়ি থামে। কালো ধূসর সাদা এসইউভি গুলো একে একে দাঁড়ায়। দরজা খুলে নামে সরহাদ, তার সঙ্গে লোকজন। চোখে সে পরিচিত নির্বিকরতা, হাতে ছোট একটা চকলেটের বাক্স। সে ভবনের ভেতরে ঢুকে এগোয় তালহার কেবিনের দিকে। ঠিক তখনই দরজা খুলে সানা বেরিয়ে আসে। তার দুই পাশে আর্যের গার্ডরা। সারহাদ থেমে যায়। তার ঠোঁটে ধীরে ধীরে ফুটে ওঠে ভদ্র শান্ত হাসি। সে সামনে এগিয়ে আসে, সানার দিকে তাকিয়ে বলে, সিমরান কাম হিয়ার। সানা চোখ তুলে সারহাদকে এখানে দেখে মনে মনে ভাবে হয়তো এসপিকে নিতে এসেছে। তাই সে সারহাদের দিকে পা বাড়ানোর আগে জ্যাক ও কাইলি হাত দিয়ে বাঁধার সাথে। ম্যাম প্লিজ। আমি তো এখানেই।
সারহাদ নিজে এগিয়ে এলো তার দিকে, তারপর সানার দিকে বাড়িয়ে দিল হাতে থাকা চকলেটের বক্সটা। ইটস ফর ইউ। সানা ভ্রুকুটি করে তার দিকে তাকায়। সে বুঝলো না এই চকলেট দেওয়ার মানে কি। সারহাদ তার দৃষ্টিগুচ্ছে প্রত্যুত্তর করে, অ্যাকচুয়ালি তুমি লাস্ট উইকে অনেক ভালো ডিজাইন করেছো। তোমার ডিজাইনগুলো ইন্টারন্যাশনাল মানের ছিল, তার জন্য একটা ছোট্ট কিট। ও আচ্ছা, থ্যাংক ইউ স্যার। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।